টিকাউকা মাল আমরা কিন্তু টিকে থাকবো, যারা বিকাউকা মাল যারা চলে গেছে। আজকেই তো আমাদের অনেক বড় বড় ঢ্যামনা নেতা ছিল, আমাদের অনেক বড় বড় ঢ্যামনা নেতা ছিল, অনেক ববি, অনেক অরূপ, অনেক জাভেদ খানকে দেখেছি। মুখের ভাষা শুনে তো মনে হয় যে জানি না কোন ক্লাসের মহিলা, আমি বলতে পারবো না। তারা নাকি সিপিএম এর সাথে লড়াই করেছে, যেই না সরকার পড়লো সেকেন্ড দিন গিরগিটির মতো গাদ্দারের মতো লেজ গুটিয়ে উল্টো দিকে পালিয়ে যায়। আমি আমাদের কর্মীদের বলছি যে এই গাদ্দারদের কি লড়াই করেছে সিপিএম এর সাথে তা আমাদের দেখার দরকার নেই। আজকের দিনে দাঁড়িয়ে যে বিজেপির সাথে লড়াইটা দিতে পারবে সেই কিন্তু ইতিহাসের পৃষ্ঠায় থাকবে। এই যে চলছে এটা খুব কম টাইম, হ্যাভ পেশেন্স। 2029 সালে ভগবান নরেন্দ্র মোদী সরকারকে দিল্লিতে আবার ফেরাতে পারবে না। ম্যাডাম, আপনি কি পার্টি করা ছেড়ে দিয়ে ভবিষ্যৎ দেখার কাজে লেগেছেন? 1 মাস জেলে গেলে কেউ মরে যায় না ভাই, আমাদের অনেক লোক জেলে গেছে, বেল পেয়ে 3 সপ্তাহ পর বেরিয়ে এসছে, কি আছে? আর 21শে জুলাই আমাদের পারমিশন না দিলে আমরা রাস্তায় করবো, আমরা সবাই অ্যারেস্ট হবো, কিন্তু 21শে জুলাই আমরা করবো। এনাদের অবস্থা এখন কেমন জানো? হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। এনাদের অবস্থা এখন সেই রকম। আহমেদ আলী খানের বক্তব্যটা শুনুন সায়নী ঘোষকে নিয়ে। সায়নী ঘোষ বলছে যে সায়নী ঘোষ বলে লাগাও, সায়নী লাগাও লাগাও লাগাও। সেই সায়নী ঘোষ বলছে অভিষেক আমার 6 মাস আগে বিয়ে করেছে, 6 মাস আগে বিয়ে করেছে, আমার পেটে অভিষেকের কচি, বলেছে না? বলেছে তো অভিষেকের কচি রয়েছে আমার পেটে। ये भगवान क्या जुलुम है। তৃণমূল কংগ্রেসে বড় ধাক্কা, দল ছাড়লেন সায়নী ঘোষ। কংগ্রেসে যোগদানের জল্পনা তোলপাড় রাজনৈতিক মহল। তৃণমূল কংগ্রেসের অন্তরে ভাঙনের দেখুন, যেখানে ধান্দা সেখানে এরা যোগদান করছেন এবং তাকে সায়নী ঘোষ তৃণমূল ছেড়ে দিয়ে কংগ্রেসে যোগদান করছে। এত বড় বড় কথা সব গেল কোথায়? আহারে, দলটাই ছেড়ে দিতে হলো। আচ্ছা, তোমরা কি জানো মিড ডে মিল নিয়ে কেন এনারা এত আন্দোলন করছিল? শুনে নাও আলী আফজাল চাঁদের মুখ থেকে। মিড ডে মিলে এলাকার কাউন্সিলর বা পঞ্চায়েত মেম্বার, স্কুলের হেডমিস্ট্রেস আর ব্লকের কেউ, এরা মিলে এই মিড ডে মিলের টাকাটা, বাচ্চা 60টা লিখতো 100টা। বাচ্চা সব দিন তো সমান বাচ্চা আসে না রে ভাই, কিন্তু ওদের খাতায় তারিখ পে তারিখ বাড়তা রহে, ডিমের সংখ্যা বাড়তা রহে। এবং রাঁধতে গিয়ে দেখা যায় অনেক সময় মিড ডে মিলে 800 লাখ ধরা পড়েছে। মিড ডে মিলে সুচোর গু, মিড ডে মিলে 800 লাখ, মিড ডে মিলে টিকটিকি, মিড ডে মিলে খেয়ে এমন অসুস্থ হয়েছে বাচ্চারা হাসপাতালে। এই জন্য লোকাল বিজেপির নেতা হোক বা তৃণমূলের নেতা হোক বা তৃণমূলের চোর হোক বা স্কুলের হেডমিস্ট্রেস হোক, চুরি না করতে পারে, তাই একটা সংস্থাকে দেয়া হয়েছে। কিন্তু এটাকে নিয়ে যারা উংলি করছে, এটাকে নিয়ে যারা রাজনীতি করছে, তাদেরকে বলতে চাই, এই মিড ডে মিল নিয়ে একজন স্কুলের শিক্ষক কামাল হোসেন কি বলছে শোনো। তাহলে ডিম আর পনির যারা বলছি তাদের একটু লেখাপড়া করতে বলছি যে কোনটায় প্রোটিন বেশি। সপ্তাহে 2 দিন পনির দেবে, যার দাম আকাশ ছোঁয়া, এবং সাধারণ মানুষের কাছে, সাধারণ প্রান্তিক শিশুদের কাছে কিন্তু বিরাট একটা, যে আমরা পনির খাবো। আর কি দেবে? সোয়াবিন তো আমরা জানি। আর কি দেবে? ফ্রাইড রাইস। ভাবলে অবাক লাগে, গ্রামীণ ছেলেমেয়েরা তারা ফ্রাইড রাইস শুনতো, তারা কোনো খাবার ইচ্ছা হয় কিন্তু পয়সা নেই, তাদের তো একদিন করে ফ্রাইড রাইস পাবে আর মিষ্টি পাবে একদিন করে। এবং মিষ্টির সেদিন কি? সেদিন মিক্স সবজি আর সেই সঙ্গে খিচুড়ি পাবে। তা এটা অনেক গ্রামের প্রান্তিক ছেলেমেয়েদের খুব আনন্দের দিন। বাহ, আমরা এগুলো খাবো। আরে ডিম তো সারা জীবন খেয়ে এসছি বাড়িতে, অসুবিধাটা কোথায়? সমস্যা হচ্ছে কি ডিমটা তুলেছে কেন? কারণ ওই কৃষ্ণ লেখা আছে। তো আমি আপনাকে বলছি
যারাই বলছে মুসলমানরাই কৃষ্ণ লেখা আছে বলে আমরা ওটা খাবো না, তাদের বলছি কৃষ্ণ টি স্টল, রাম টি স্টলে যেন চা না খায়। তারা অন্নপূর্ণা ভাণ্ডার নিচ্ছে কেন? অন্নপূর্ণা তো হিন্দুদের দেবী, তাহলে অন্নপূর্ণা ভাণ্ডার নিচ্ছে কেন? বোঝাতে পারলাম? তাহলে বাসে যখন উঠবে যেন জিজ্ঞেস করে এটা হিন্দুর বাস না মুসলমানের বাস। যখন কৃষ্ণ লেখা আছে বলে সেই খাবার খাবে না, তাহলে এটা করা উচিত। অর্থাৎ পশ্চিমবঙ্গে থাকবো, পশ্চিমবঙ্গ সরকারের বিরোধিতা করব, কারণ উগ্র ইসলাম উগ্র মুসলমানেরা সব, যে এদের সঙ্গে সঙ্গে সিপিএম একটা বলছে, আরে সিপিএম তোমরা তো কোনো ধর্মেই মানো না, তোমাদের আবার ওই যে ইস্কন দিচ্ছে আর কি, পরিশুদ্ধ শুদ্ধ স্বাস্থ্যকর খাবার প্রান্তিক ছেলে মেয়েদের জোটে না, একদম পরিষ্কার, সেটাই তো ইস্কন দেবে। তাহলে তাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত, শুভেন্দুবাবুকে ধন্যবাদ দেওয়া উচিত, তাদের সন্তানদের ওখানে গিয়ে ধন্যবাদ দেওয়া উচিত। দেখুন বাচ্চা শিশুরা তারা ধর্ম নিয়ে তাদের আবেগ নেই, তারা খেতে যায়, পড়াশোনা করতে যায়, তাদের মধ্যে বলে দিচ্ছে এক শ্রেণীর মুসলমান যে ওর কৃষ্ণ খাবার দেবে, কিন্তু কৃষ্ণ লেখা আছে তাহলে ওই খাবার খাওয়া যাবে না। মানে শিশুদের মধ্যে এক শ্রেণীর উগ্র মুসলমান তারা এই ধর্মের বিভাজন তৈরি করে দিচ্ছে। এই নিউজটা দেখো, বেনারসে একটি মেয়ে একাই 6টা ছেলের বলি দিয়েছে। 6 জন মুসলিম ছেলেকে বলি দিয়ে দেয় বেনারসেরই একটি হিন্দু মেয়ে। ছেলেগুলি মেয়েটিকে ধর্ষণ করার হুমকি দিয়েছিল এবং তাকে ধর্মান্তরিত করার হুমকিও দিয়েছিল। মেয়েটি ছেলেগুলিকে কালী মন্দিরের সামনে ডাকে এবং এক এক করে সবার ধড় মাথা থেকে আলাদা করে দেয় এবং কালী ঠাকুরের কাছে কাটা মুন্ডুগুলো সমর্পণ করে দেয়। এই ঘটনায় উত্তরপ্রদেশ সরকার মেয়েটিকে সংবর্ধনা দেয় এবং তার এই কাজকে বাহবা জানিয়ে তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেয়। এই ধরনের ঘটনাকে আপনারা কতটা সমর্থন করছেন এবং মেয়েটি একদম ঠিক কাজ করেছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। রায় ও মার্টিন বইতে কি লেখা আছে শোনো। রায় ও মার্টিন টিভি খুললেই যাদের ছবি দেখা যায়, যে কোম্পানির বই না পড়লে কেউ মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিকে প্রথম, দ্বিতীয় বা তৃতীয় হতে পারেন না। রায় ও মার্টিন বিদ্যাসাগরের পরেই যদি প্রতিভাধর কোনো সংস্থা জন্মে থাকে, বর্ণ পরিচয়ের কাছাকাছি প্রায় মর্যাদা চলে গেছে বিজ্ঞাপনের কারণে। ইনি লিখছেন 8ম শ্রেণীর ইতিহাস বই। দেখুন এই বইতে যেটা লেখা আছে, এখানে পাতাও বার করে দিচ্ছি পড়বার সুবিধার জন্য আমি পড়ছি। রায় ও মার্টিনের 8ম শ্রেণীর ইতিহাস বিচিত্রাতে রয়েছে সাম্প্রদায়িক থেকে দেশভাগ চ্যাপ্টার, একটা সাম্প্রদায়িকতা থেকে দেশভাগ চ্যাপ্টার। 8ম শ্রেণীতেই সবাই বুঝে যাবে ইতিহাস। ব্রিটিশরা হিন্দুদের তোষণ করত। মদন মোহন মালব্য একজন গোড়া হিন্দুত্ববাদী নেতা ছিল। হিন্দু পুনরুজ্জীবনবাদীরা হিন্দু ধর্মের গৌরবময় অতীত এবং প্রচারের নামে তাদের ঐতিহাসিক ও পৌরাণিক চরিত্রগুলোকে অতিরঞ্জিত করে তুলতো। এটা পাঠ্যপুস্তকে লেখা হচ্ছে, মানে এই রায় ও মার্টিন, এই বললাম যে সহায়িকা পশ্চিমবঙ্গ সরকারের অনুপ্রেরণায় লেখা হয়েছে, লেখা আছে সামনে। লেখক আবার কে? ডক্টর শ্যামল মন্ডল, ডক্টর মোহাম্মদ শফিউল হক। আমার বাংলাদেশের লোকজন হবে, বাংলাদেশের ছোঁয়া পাওয়া যাচ্ছে এখানে। হিন্দু মহাসভা ও আর্য সমাজ, আরএসএস এর মতো হিন্দু সংগঠন এবং দামোদর সাভারকার, গোলওয়ার্কারের মতো হিন্দু ব্যক্তিত্বরা মুসলমানদের বিরুদ্ধে সাম্প্রদায়িক বিভেদ তৈরি করেছিল। হিন্দু বুদ্ধিজীবীরা লেখনীর মাধ্যমে মুসলমানদের আঘাত করেছিল, ইত্যাদি ইত্যাদি। এইটা হচ্ছে এই বইয়ের প্রতিপাদ্য বিষয়। ক্লাস 8-এ যদি এই বই পড়ানো হয় এবং পশ্চিমবঙ্গ সরকারের যে সিলেবাস আছে সেই সিলেবাসের অনুমোদিত বলে প্রথম পাতায় লেখা হয়েছে, মধ্যশিক্ষা পর্ষদ প্রবর্তিত নতুন সিলেবাস এবং প্রশ্নপত্রের নতুন কাঠামো ও নম্বর বিভাজন অনুসারে লেখা এই রায় ও মার্টিনের ইতিহাস বিচিত্রা আমার সংস্থা কয়েকদিনের মধ্যেই, হয়তো আগামীকাল কিংবা বুধবারের মধ্যে আমরা মামলায় যাচ্ছি
পার্টি নয় অন্য সংগঠন মামলা করবে। 15 দিনের রাজ্য সরকার এই বই পড়তে, এই বই চলে কি করে? যে বইয়ে সরাসরি মদন মোহন মালব্যকে আক্রমণ করা হচ্ছে, যে বইতে সৈয়দ আহমদ খানের ভূমিকাকে একটি বিচিত্রভাবে লেখা হচ্ছে, যে বইতে কি করে হিন্দু এবং মুসলমানের মধ্যে বিভাজন তৈরি হলো এবং বাংলা ভাগের মানে সম্পূর্ণ ভুল তথ্য। স্যার সৈয়দ আহমদ খান তিনি ইংরেজি শিক্ষা এবং আধুনিক শিক্ষা মুসলমানদের ছড়ানোর জন্য প্রথমে চেষ্টা করেন, পরে তিনি দ্বিজাতি তত্ত্বের কথা বলেন। জিন্না প্রথমে দ্বিজাতি তত্ত্বর কথা প্রথমে জিন্না তো আনেননি, কিন্তু তার বক্তব্য থেকে বিভিন্ন সময় এটা চলেছে। এটা ইতিহাস। এটা ক্লাস 8-এ পড়াশোনার কোনো প্রয়োজন আছে বলে তো মনে হয় না, কিন্তু লিখলেন। কিন্তু লিখে সরাসরি এ ধরনের সংগঠনকে, আর্য সমাজের মতো সংগঠনকে আক্রমণ করছেন। গোলওয়ার্কারের কোন লেখায়, আরএসএস কোথায় কবে মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়েছে? সংঘের প্রার্থনায় কোথায় বিদ্বেষ আছে? হিন্দু কোনো বাদ, হিন্দুত্ব কোনো বাদ নয়, হিন্দুত্ববাদী এ যারা লেখেন, হিন্দুত্ব কোনো বাদ নয়, এটা কোনো ইজম নয়, ইটস আ ওয়ে অফ লাইফ। এটা তো এর যে সুপ্রিম কোর্টের ব্যাখ্যা, এটা তো মহামান্য সুপ্রিম কোর্টও যেভাবে ব্যাখ্যা করেছেন এবং সেটা গ্রহণযোগ্য ব্যাখ্যা, এবং যারা আমরা যারা এই মতাদর্শে বিশ্বাস করি, আমরা যারা এই দীর্ঘদিনের সনাতনী বহমানতায় বিশ্বাস করি, তো এখানে তো বহুত্ববাদ তো এই সমাজের মধ্যে আছে। এখন ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি কেমন হয়েছে জানিও, ভালো লাগলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।